দুইটা ঘটনা দেখছেন যে একদল সাংবাদিক দেশে আসছেন, ফিরে পিনাকি ফিরবেন, ইলিয়াস ফিরবেন, অনেকেই ফিরবেন। একদল যারা 15 বছর খুব আরামায়েশে থেকেছে, তদবির বাণিজ্য নানান রকম করে ফুলে ফেপে উঠেছে এবং একই সঙ্গে শেখ হাসিনার মদত দিয়েছে, তারা আজকে তারা কারাগারে ঢুকছে। আর যারা শেখ হাসিনার নির্যাতনে দেশে ঢুকতে পারেনি তারা দেশে ঢুকছে। বহুল আলোচিত, বিখ্যাত কিনা জানি না, কুখ্যাত হতে পারেন, বহুল আলোচিত দুই সাংবাদিক মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, এই দুজন ধরা খেয়েছেন। শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, এটা সত্যি কি সত্যি না। এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার, যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র, সেটা একটা ফেক পদত্যাগপত্র। ব্রেকিং নিউজ হচ্ছে, শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারত নিজেকে যতটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মনে করে, বাস্তবতা হলো সেরকম কিছু অতীতেও ছিল না, এখনো তা হতে পারেনি। 1950-এর দশক এমনকি 1990-এর দশকের চেয়েও ভারত এখন অনেক বেশি অসুবিধাজনক অবস্থানে আছে। ভারতকে পিঠ নয় বুক দেখাতে বলা হচ্ছে এবং খুব স্বাভাবিক কারণে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী। ইউনূস সরকারকে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। মার্কিন রাজনীতির সাথে ঘনিষ্ঠ এমন কয়েকজন এই তথ্যটা নিশ্চিত করেছেন যে ইউনূস সরকারকে আমেরিকা মূলত দুটো বিষয় স্পষ্ট করে দিয়ে গেছে। দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণ ও সংসদের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনা নিজের এবং তার দোসরদের আসলে কোনো রেহাই নেই। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি পদত্যাগপত্র ঘুরছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে, এটা সত্যি কি সত্যি না। এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, রক্ত দেয়া আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরও অনেকে এই অহেতুক প্রচারণার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এখানে পরিষ্কার করে বলে রাখা দরকার, যে পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা একটি ভুয়া পদত্যাগপত্র, সেটা একটা ফেক পদত্যাগপত্র। আপনাদের মনে রাখতে হবে, যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনকে সমর্থন করেন, যারা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আন্দোলন করে একজন স্বৈরাচারী দুঃশাসনের প্রতীক দানবীয় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। বিতাড়িত হয়ে যাওয়া সেই স্বৈরাচার পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন কি করেননি, পদত্যাগপত্র জমা দিয়েছেন কি দেননি, এটা একেবারে অহেতুক এবং অবান্তর আলোচনা। দয়া করে আপনারা কেউ এই অহেতুক এবং অবান্তর আলোচনায় অংশ নেবেন না। এই অহেতুক এবং অবান্তর আলোচনাটি সামনে এনেছে আওয়ামী দুঃশাসনের সুবিধাভোগী কিছু তোষামতকারী, আওয়ামী দুঃশাসনের কিছু চাটুকার। আপনারা সেই চাটুকার দুঃশাসনের প্রতীক তোষামতকারীদের সঙ্গে তর্ক করতে যাবেন না যে এটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, ছাত্র জনতা আন্দোলন করেছে। আন্দোলনে শেখ হাসিনা তার রাজপ্রাসাদ, রাজকীয় জীবনযাপন ছেড়ে অল্প সময়ের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে গেছেন। যাওয়ার পরে রাষ্ট্রপতি, শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি জনসমক্ষে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। সেনাপ্রধান বলেছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন, দেশ ত্যাগ করেছেন। সুতরাং একজন পলাতক দেশত্যাগী সেই মানুষটি পদত্যাগপত্র জমা দিলেন কি না দিলেন সেটা নিয়ে যদি আপনারা একটা সেকেন্ড সময় অপচয় করেন, সেটা হবে আপনাদের জীবন থেকে সত্যি সত্যিই একটা সেকেন্ডের অপচয়। সময় খুব গুরুত্বপূর্ণ। পতিত স্বৈরাচারের পদত্যাগপত্র আছে কি নাই, জমা দিয়েছেন কি দেননি, সেই বিষয়ক আলোচনা করে সামান্যতম সময় ব্যয় করবেন না। রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তখন সেটাই পদত্যাগপত্র। রাষ্ট্রপতি যা বলেন সেটাই তখন পদত্যাগপত্র হিসেবে গৃহীত হয়। সুতরাং পদত্যাগপত্র দিলেন কি না দিলেন এই আলোচনায় কোনোভাবেই শরিক হবে না। সাংবিধানিকভাবে এর কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনো ভিত্তি নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, দাবি তো করতেই পারেন। সব পাগলই দাবি করে, সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই। পাগল তো বলা ঠিক নয়। সব মানসিক রোগী দাবি করে যে আমি মানসিক রোগী নেই।
তো শেখ হাসিনাও সেরকম ভাবে দাবি করছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী, তো দাবি করতেই পারেন, তিনি তো দাবি করতেই পারেন যে তিনি মঙ্গল গ্রহের মালিক, তিনি তো দাবি করতেই পারেন যে তিনি সারা পৃথিবীর মালিক। এতে কার কি যায় আসে? আপনারও কিছু যায় আসে না, বাংলাদেশের কোনো মানুষের কিছু যায় আসে না। সুতরাং শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজ। তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত, তাকে আপনারা বিতাড়িত করেছেন বাংলাদেশ থেকে। সেই বিতাড়িত মানুষ তার পদত্যাগপত্র কি পদত্যাগপত্র না, এটা নিয়ে সামান্যতম সময় ব্যয় করবেন না। ওই শেখ হাসিনার চাটুকার তো চমৎকারীরা যে তর্ক বিতর্ক করতে চাইছে তাদেরকে তাদের মতো করতে দেন, আপনারা হয়তো অংশ নেবেন না। এটা মনে না রাখলে ওই তো চমৎকারী চাটুকাররা কিছু সুবিধা পাবে, নিশ্চয়ই আপনারা তা চান না। খুবই দুঃখের একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটা বলতে হচ্ছে সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুর পরিণতি দেখে। তাদেরকে যেভাবে সীমান্ত এলাকা থেকে ধরা হলো, মারধর করা হলো, তাদের কাছ থেকে হয়তো টাকা পয়সা কেড়ে নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে থানায় আনা হলো, এখন তাদেরকে কারাগারে ঢোকানো হবে নিশ্চিত। এখন প্রশ্ন হলো যে কেন এই পরিণতি? দেখেন, 5ই আগস্ট সরকার পতনের পর, শেখ হাসিনার পতনের পর দুইটা ঘটনা দেখছেন। যে একদল সাংবাদিক দেশে আসছেন ফিরে, যেন মুশফিক ফজল আনসারী, সে দেশে এসে বিমানবন্দরে সে উবু হয়ে মানে মাটিতে তার কপাল ছোঁয়াচ্ছে, প্রিয় মাতৃভূমি সে সালাম জানাচ্ছে অথবা দেশবাসীর কাছে দোয়া চাইছে। এই জন্য একদম উবু হয়ে মানে বিমানবন্দরেই সে মাথাটা ঠেকালো মেঝেতে। এই দৃশ্য দেখেছেন। তারপরে বাড়িতে গেছেন, তার মাকে জড়িয়ে অযোধ্যায় কেঁদেছেন। কদিন আগে দেখলাম যে আব্দুর রব ভুট্টো সেও ফিরেছেন, আরো অনেকেই ফিরবেন, পিনাকি ফিরবেন, ইলিয়াস ফিরবেন, অনেকেই ফিরবেন। তো এদেরকে কেন আজকে এই অবস্থার মধ্যে ফিরতে হচ্ছে? 15 বছর শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারা কথা বলেছেন। কথা বলার কারণে পরিস্থিতি এমন ছিল যে তারা দেশে ফিরলে গুম খুনের শিকার হতে পারত। যেমন সিনিয়র সাংবাদিক দুজনের ভাগ্যে কি ঘটেছিল, মাহমুদুর রহমান এবং শফিক রেহমান, খুবই তারা অপর্যস্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্টে বিচারিক আদালত প্রাঙ্গণে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, মাহমুদুর রহমানের রক্ত ঝরেছে, সেই দৃশ্য দেখেছেন। সম্পাদক থেকে সাংবাদিক কেউ রেহাই পায়নি, যার কারণে জীবনের নিরাপত্তার কারণে কেউ টিকতে পারেনি। সবচেয়ে লজ্জাস্কর ব্যাপার ছিল ডক্টর কনক সরোয়ারের ব্যাপারে। তাকে গ্রেপ্তার করতে না পেরে তার বোনকে যেভাবে আটক করা হলো, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলো, তার ফেসবুকে ভুয়া জিনিস প্রচার করে ওই মিথ্যা ফেক বিষয় নিয়ে জড়িয়ে তাকে একেবারে অন্তরীণ করা হলো এবং বহুদিন পর্যন্ত তার কোনো খবর ছিল না। এই যে কারা নির্যাতন, নিষ্পেষণ, অর্থাৎ শেখ হাসিনার সমালোচনা করলে তারা নিষ্পেষিত হয়েছে, তারা দেশে টিকতে পারেনি। এখন তারা দেশে ফিরছেন, আর দেশে থেকে যারা শেখ হাসিনার দালালি করেছেন, শেখ হাসিনা তোষণ করেছেন, আজকে তারা কি ভয়ঙ্কর ভাবে ধরা পড়ছে। দেখেন, সীমান্ত এলাকায় কেউ এয়ারপোর্ট দিয়ে ফ্রান্সে যাওয়ার সময় শাকিল রূপা, দেখেন এগুলি দুই চিত্র। একদল যারা 15 বছর খুব আরামায়েশে থেকেছে, তদবির বাণিজ্য নানান রকম করে ফুলে ফেপে উঠেছে এবং একই সঙ্গে শেখ হাসিনার মদত দিয়েছে, তারা আজকে তারা কারাগারে ঢুকছে। আর যারা শেখ হাসিনার নির্যাতনে দেশে টিকতে পারেনি, তারা দেশে ঢুকছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা জন্য দায়ী কে? এই বিভাজনটার জন্য দায়ী আমি বলবো রাজনীতি, আর প্রধানত আমি দায়ী করব শেখ হাসিনাকে। শেখ হাসিনার এই দলীয়করণ, সাংবাদিকদেরকে দলীয় কর্মী বানানোর এই যে তার যে চেষ্টা বা তার প্রবণতা, এবং তার ফাঁদে পা দেওয়ার কারণে আজকে সাংবাদিকরা কলঙ্কিত হয়েছে। গত 15 বছর ধরে সাংবাদিকরা নিন্দিত হয়েছে, সাংবাদিকরা সম্মানিত হয়নি। বিভিন্ন টেলিভিশনের ক্যামেরা সাংবাদিক তারা হেনস্থ হয়েছে, জনরোষের মুখে পড়েছে। অথচ সাংবাদিকরা হচ্ছে জনগণের সবচেয়ে কাছের বন্ধু থাকার কথা। তারা মানুষের দুঃখ, দুর্দশা, ক্ষোভ, বিক্ষোভ সবকিছু ফুটাবে এবং তাদের জন্য সংগ্রাম করবে গণমাধ্যমে। কিন্তু তার বদলে তারা উল্টো কাজটি করেছে। তারা শেখ হাসিনার এই যে ভোটবিহীন ভাবে ক্ষমতায় থাকার পক্ষে তারা কথা বলেছে, তারা অবস্থান নিয়েছে। আজকে দেখেন তারা হচ্ছে দৌড়ের উপরে, আর শেখ হাসিনা যাদেরকে দৌড়ের উপরে রেখেছিল আজকে তারা সসম্মানে দেশে ফিরছে। এই যে পরিস্থিতিটা, ও মিডিয়া আজকে এইভাবে ক্ষতবিক্ষত হয়েছে শেখ হাসিনার কারণে। আমার প্রশ্ন হলো যে এই পরিস্থিতির অবসান কবে হবে? এই দুষ্ট কতদিন বহন করতে হবে সাংবাদিকদেরকে? এর অবসান কবে হবে? কবে সত্যিকার অর্থে সাংবাদিকতা সুস্থ জায়গায় দাঁড়াবে? সাংবাদিকতা 4th স্টেটের মতন করে তারা একটা নিরপেক্ষ অবস্থান থেকে তারা সবকিছু করবে এবং তারা সম্মানিত হবে। কোনো রাজনৈতিক দলের বন্ধু হওয়ার দরকার নেই, শত্রু হওয়ার দরকার নেই। জনগণের পক্ষ থেকে তারা যদি কাজ করে নির্মমভাবে চলতে পারে এবং সম্মান অর্জন করতে পারে, তাহলে কোন সরকারকে আজকে এইভাবে তাদেরকে বেজ্জতি করতে পারবে? আজকে হাসিনা সরকার যেভাবে বেজ্জতি করে একেবারে মানে দেশ ছাড়া করেছিল সাংবাদিকদেরকে, আজকে তারা সম্মানের সাথে ফিরছে। আর যে সাংবাদিকরা এতদিন একেবারে মানে হৃষ্টপুষ্ট হয়েছে শেখ হাসিনার কোলে বসে, আজকে দেখেন তাদের কি নির্মম পরিণতি। এখন এই পরিস্থিতির অবসানের জন্য সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হবে কিনা, সাংবাদিক সমাজ ঘুরে দাঁড়াবে কিনা, সাংবাদিক সমাজ শিক্ষা নেবে কিনা, দর্শক এখন সেটাই বড় প্রশ্ন। স্বাধীনতার পর গত 53 বছরে
বাংলাদেশের কোনো সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি। অন্তত 53 বছর পরে এসে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে ভারতের সাথে প্রতিটি ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। ভারতকে পিঠ নয়, বুক দেখাতে বলা হচ্ছে। এবং খুব স্বাভাবিক কারণে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী এখন কোনো প্রকারের কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছেন না আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে। আগামী 22শে সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ অধিবেশনের উদ্দেশ্যে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এবং গত সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনের বাইরে বা বৈঠকের বাইরে বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়ে থাকে সাইডলাইনে। সে ধরনের একটি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। তারা কোনো ধরনের কোনো প্রত্যুত্তর দেয়নি। কেন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো প্রকার বৈঠকে বসতে চাচ্ছেন না, তার অনেকগুলো কারণ আছে। যেমন যেটা বলছিলাম যে এই প্রথম কোনো সরকার ভারত সরকারের চোখে চোখ রেখে কথা বলছে। এর আগে সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে বা ঘটেছে সে বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে ভারতকে। এরকম প্রতিবাদ তো এর আগে কখনো জানানো হয়নি নতজানু পররাষ্ট্রনীতি, অন্তত ভারতের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতির কারণে। কিন্তু এইবার তা ব্রেক করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো, সেই নদীগুলোর পানি বন্টনের বিষয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক আইনের মাধ্যমেই অভিন্ন নদীগুলোর পানি বন্টনের চুক্তি করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যাওয়া হবে পানি ন্যায্য হিস্সা পাওয়ার জন্য। সেই জায়গা থেকে এখন নরেন্দ্র মোদী নতুন করে আতঙ্কে রয়েছেন শেখ হাসিনাকে নিয়ে। যদি কোনো ধরনের বৈঠক, আনুষ্ঠানিক বৈঠক দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হয়, দুই সরকার প্রধানের মধ্যে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারে যে দাবি উঠেছে এবং সেই বিচার করতে গেলে তাকে ফিরিয়ে আনতে হবে, সেই ফিরিয়ে দেওয়ার প্রস্তাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস খুব স্বাভাবিকভাবে তুলবেন। এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যেহেতু নরেন্দ্র মোদীর কোনো সদুত্তর থাকবে না, তিনি কোনো সদুত্তর দিতে পারবেন না, এই জন্য এই বৈঠকটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে। যেমন ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয় পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই 53 বছর পরে সে একটি টানাপোড়েন চলছে, অন্তত আমাদের স্বার্থের কারণে। যেহেতু ভারত তো আমাদেরকে পদানত করে রেখেছিল, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। মাইকেল কুগেলম্যান বলছেন যে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপরে নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না। খুব স্বাভাবিক, তাদের জন্য যথেষ্ট বিব্রতকর। মাইকেল কুগেলম্যান আরও বলছেন যে এর মধ্যে প্রধান বিষয় হলো ভারতের শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না। যদি মোদীকে এখন ইউনূসের সঙ্গে বৈঠক করতে হয়, তাহলে এই বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি। খুব স্পষ্ট করে বলেছেন মাইকেল কুগেলম্যান। এবং এটাই চরম বাস্তবতা। শেখ হাসিনা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ার পরও তিনি কোন প্রক্রিয়ার ভিত্তিতে ভারতে অবস্থান করছেন, এটি নিয়ে যেমন ভারতে এবং একই সঙ্গে বাংলাদেশের নানান পর্যায়ে থেকে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে ভারতের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বিব্রতকর অবস্থা রয়েছে। তারা সহজে এই বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো ধরনের কোনো বক্তব্য তুলছেন না, কোনো ধরনের কথা তুলছেন না, এবং যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও এর বিরোধিতা করছে। সেই জায়গা থেকে এসে এখন শেখ হাসিনাকে আসলে ফেরত পাওয়া সম্ভব কিনা, প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের জন্য, সেই প্রত্যর্পণ চুক্তির ক্ষেত্রেও একটি জটিলতা রয়েছে। আমরা জানি, যেহেতু তার একটি ধারায় এরকম কথা বলা হয়েছে যে যদি এক রাষ্ট্রের কোনো অপরাধী অন্য রাষ্ট্রে পালিয়ে যায়, তার ক্ষেত্রে তার দেশ যে নির্দেশনা দেবে, আদালত যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা বা আদালতের রায় যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে, অর্থাৎ যে দেশে পালিয়ে রয়েছে অপরাধী, সেই দেশ যদি মনে করে না এটি সরল মনে দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না ওই রাষ্ট্র। অর্থাৎ এক্ষেত্রে ভারত যদি মনে করে যে আমাদের আদালত গণহত্যার দায়ে বা যে কোনো অভিযোগের দায়ে যদি শেখ হাসিনার বিচার করে এবং তার শাস্তি নিশ্চিত করার কথা বলে এবং ফিরিয়ে আনার কথা বলে, সেক্ষেত্রে তারা বলতে পারে যে না, এটি সরল মনে দেওয়া হয়নি, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এই রায় দেওয়া হয়েছে। অর্থাৎ ফাঁকফোকর রয়েছে। যতই ফাঁকফোকর থাকুক না কেন, তার আগে তো প্রস্তাব এবং ভারত কি বলে সেটি জানার বিষয়, কিন্তু সেই বিষয়টি তারা উচ্চারণ করতে চায় না বিধায় এখন ডক্টর ইউনূসকে তারা আতঙ্ক মনে করছেন, তার সঙ্গে কোনো ধরনের কোনো বৈঠকে থাকতে চাচ্ছেন না। কিন্তু এইভাবে কতদিন? আন্তর্জাতিক পর্যায়েও নানান ধরনের বিষয় উত্থাপিত হয়েছে শেখ হাসিনা বিষয়ে, ভারতের অবস্থান সম্পর্কেও নানান ধরনের কথা উঠছে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা বলছেন এতদিন যা করেছে ভারত, পরবর্তীতে এসে যদি শেখ হাসিনাকে নিয়ে তারা অতিমাত্রায় বেশি বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে দুই দেশের দ্বন্দ্ব চরম পর্যায়ে উঠতে পারে। এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, ডোনাল্ড লু সহ যুক্তরাষ্ট্রের আর্থিক পরিদপ্তরের যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, তাদের সমন্বয়ে যে প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে আসার আগে, ডোনাল্ড লু ভারত সফর করে এসেছেন, সেখানে তিনি নাকি একটি বার্তা দিয়ে এসেছেন ঢাকাকে বিরক্ত না করতে। অতএব সব দিক থেকেই এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপরে। যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে মোদী হয়তো সম্মতি দিবেন না, কিন্তু
সম্পর্ক কোন দিকে যায় সেটিও তো বিবেচ্য বিষয়। ভারতকে এগুলো বিবেচনায় নিতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।